আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে বাংলা বোর্ড বই থেকে একটা কবিতা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই প্রথম সময়কের সিলেবাস থেকে। তো যে কবিতাটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব, সেই কবিতাটা আমাদের জাতীয় কবি রণসঙ্গীতের রচয়িতা এবং আমাদের যাকে আমরা বিদ্রোহী কবি বলি। বলতো কে সে? আমাদের নজরুল, তাই না? আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। হ্যাঁ, আজ আমি তোমাদের কাজী নজরুল ইসলামের সেই হচ্ছে সংকল্প কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো সকালে আমরা আমাদের বোর্ড বইটা বের করে নেই এবং কবিতাটা আমরা হচ্ছে অবশ্যই আমি তো সেভাবে আবৃত্তি করতে হয়তো বা পারবো না, তোমাদের সামনে আমি পড়ার চেষ্টা করব। তো কবিতাটা আমরা আলোচনার পূর্বে আমরা হচ্ছে কবি পরিস্থিতি সম্পর্কে একটু জানবো। এসো আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে এবার জেনে নিব। কাজী নজরুল ইসলাম জন্ম হচ্ছে 25শে মে 1899 খ্রিস্টাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1306 সন। জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম, পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে এখন বর্তমানে ভারতের মধ্যে, মানে কলকাতাতে পড়ছে। পিতার নাম ছিল কাজী ফকির আহমদ, মাতা জায়দা খাতুন। তোমাদের বইয়ে অবশ্য ওইভাবে দেওয়া নেই, তারপরে মনে রাখার চেষ্টা করো। তার শিক্ষা জীবন সংক্ষিপ্ত তোমরা একটু জানো, যদিও তোমরা জানোই নজরুল সম্পর্কে, তারপরে আমি বলছি। গ্রামের মুক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ, তারপর রানীগঞ্জের সিয়ারশোল স্কুল এবং ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। এরপর সেনাবাহিনীতে যোগদান করেছেন, পত্রিকা সম্পাদনা করেছেন, গ্রামীণ ফোন কোম্পানিতে সঙ্গীত সম্পাদনা ও সাহিত্য সাধনা করেছেন। তার কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প, নাটক যেটাই বলো, আসলে নজরুল কোথায় নেই, বলতে গেলে নজরুল কোথায় নেই। তো আমি তারপরে তোমাদের বলছি ছোট করে তার কিছু কালজয়ী কিছু কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প, নাটক। অগ্নিবীণা, দোলনচাপা, বিষের বাসি এগুলো তার কাব্যগ্রন্থ। উপন্যাস আছে বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কোহেলিকা। গল্প ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। নাটক ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে। সম্মাননা পেয়েছেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছেন, ভারতের সরকার কর্তৃক পদ্মভূষণ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট এবং বাংলাদেশ সরকার কর্তৃক 21শে পদক এবং জাতীয় কবির মর্যাদা লাভ করেছেন। সে হচ্ছে তিনি তার যে জীবন অবসান যেটাকে বলা হয় 29শে আগস্ট 1976 খ্রিস্টাব্দ, 12ই ভাদ্র 1383 সন তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। সংকল্প কাজী নজরুল ইসলাম। সংকল্প অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। আর কাজী নজরুল ইসলামকে আমরা হচ্ছে জাতীয় কবি তো বলি, তা বিদ্রোহী কবি ও বলা হয় কাজী নজরুল ইসলামকে। কারণ কেন আমরা বিদ্রোহী কবি বলি? দেখো, তার কবিতা, যে নজরুলের যে কবিতাটা, যেগুলো তার লেখা বা কবিতা আছে, সেগুলো কি হয় যে কোনো কিছুকে জানার বা কোনো কিছুকে ছিনিয়ে আনার মনের মধ্যে তীব্র শক্তি এবং সাহস যোগায়। আসলে এই জন্য নজরুলকে আমরা বিদ্রোহী কবি বলে থাকি। তো দেখো এবার কবিতাতে নজরুল কি বলেছে, তোমরা লাইনগুলো পড়লেই বুঝতে পারবা যে কেন বিদ্রোহী, প্রত্যেকটা লাইনে মনে হয় একটা বিদ্রোহীর ছাপ রয়েছে। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কবি বলেছেন, আমি কোনো বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে থাকতে চাই না। সে
কি করবে, এই জগৎটাকে ঘুরে ফিরে দেখতে চায়। কোথায় সাগর, নদী, পাহাড়, পর্বত, মহাদেশ, মহাসাগর ইত্যাদি। কেন? কবি আসলে তার নিজেকে এখানে কল্পনা করেছে, মানে নিজেকে কল্পনা করেছে, কবিতাতে নিজেকেই কল্পনা করেছে, তবে একজন কিশোর রূপে নিজেকে কল্পনা করেছে। এক পরে দেখো কি বলেছে, যে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এক যুগ থেকে আরেক যুগে মানুষ কিভাবে চলে যাচ্ছে, যুগের শেষ পর্যন্ত কবি দেখতে চায়, যে মানে আমিও দেখতে চাই যে মানে আমার যুগের শেষ পর্যন্ত কি রয়েছে। পরের লাইনে দেখো, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কবি বলেছেন যে কিভাবে মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। দেশান্তর মানে দেশের মানে আরও দূর দেশ বা অন্য কোনো মহাদেশে, যেটাকে দেশান্তর বলা হচ্ছে। মানুষ কিসের জন্য নিজের জীবন বিপন্ন করছে, কবি সেটা জানতে চাচ্ছে। দেখো তারপরে যে বলা হয়েছে যে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। মৃত্যুকে কেন মানুষ সাদরে গ্রহণ করছে, কি আছে মানুষের মানে এই যে জানার আগ্রহ মানুষের কেন, সেটা কবিও জানতে চায়। যে মৃত্যুর মতো এত যে কষ্টকে, এত মৃত্যু মানুষের সবচেয়ে কিন্তু কষ্ট মানুষের মৃত্যু, সেই মৃত্যুকে তারা সহজে গ্রহণ করছে, কি এমন আছে, কবি এটাই জানতে চায় এই কবিতাতে বা এই লাইনগুলোতে। এবার আমরা পরের লাইনগুলো পড়ব। দেখো, হাওয়ায় চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে। কবি বলেছেন হাওয়ায় চড়ে মানে শূন্যে চড়ে আমি কি করতে চাই, যেতে চাই, মানে কি চাই যেতে কি চন্দ্রলোকের অচিনপুরে। শূন্যে চড়ে যেমন হচ্ছে প্যারাশুট, বেলুন বা ওই যে যেগুলো আসলে শূন্যে ভাসে, এই ধরনের কোনো কোথাও চড়ে কোথায় যাবে, চন্দ্রলোক মানে চাঁদের দেশের অচিনপুরে। অচিনপুর মানে যে জায়গাটা আসলে জানা নেই, চিনা নেই, অজানা জায়গা, অচেনা জায়গা, সেখানে কবি যেতে চায়। যে জায়গা সম্পর্কে জানা নেই, অচিনপুর হচ্ছে যে জায়গা সম্পর্কে জানা নেই। কবি বলেছে এমন একটা সময় আসবে, মানে মঙ্গলের কথা যেটা বলা হয়েছে, যে কবি বলেছে যে এমন একটা সময় আসবে মঙ্গল হতে আমাকে মানে কেউ হচ্ছে কি করবে, ইঙ্গিত দিবে বা ইশারা করবে। তো এটাই কবি বলেছেন যে আমি কোনো দিন কি শুনবো, যে ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে, মানে মঙ্গল গ্রহ থেকে উড়ে আসছে, মানে কেউ একজন আমাকে ইশারা করছে। এটা হচ্ছে কবি হচ্ছে আশা করছে। কারণ মানুষ কিন্তু যেটা হচ্ছে কখনো কল্পনাও করেনি, সেটা কিন্তু মানে বাস্তবে সেটা এখন বাস্তবে সেই জিনিসগুলো হচ্ছে। এটা এই জন্য কবি বলেছেন যে কখনো দেখা যাবে যে মঙ্গল হতেও কেউ একজন ইঙ্গিত মানে আমাকে ইশারা করে ডাকছে। এলিয়ানদের কথা বলো বা এরকম আরও যে বিজ্ঞানের যে অভিনব উদ্ভাবন আছে সেগুলোর কথাও বলা হয়েছে। পরের লাইনে এসো, পাতাল ফেরে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুরে, ফুরে মানে চিরে, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। কবি বলেছেন আমি পাতাল ফেরে মানে মাটির নিচে যেতে চাই। কেন মাটির নিচে যাবে, দেখো মাটির নিচে যে হচ্ছে অনেক রহস্য আছে, সেটা কবি জানতে চায়। পাতালের মাঝে কি আছে কবি সেটাও জানতে চায়। কবি আবার মহাকাশেও
তো সেখান থেকে কি করবে, সেখান থেকে আবার মহাকাশের দিকে যাবে। গিয়ে কবি কি করবে, মহাকাশের যে বিশাল নক্ষত্র ছায়াপথ কবি সেগুলোও দেখতে চায়। কবি একদিন কি করবে, এই বিশ্বজগৎ, কবি বলেছে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। কবি বলেছেন যে আমি কোনো একদিন এই বিশ্বজগৎটাকে আপন হাতের মুঠোয় পড়ে দেখব। আমি এই যে অজানা কোনো কিছুকে ভেদ করব, সব কিছু আমি মানে জেনে সেই রহস্যগুলান ভেদ করে কোনো একদিন পৃথিবীকে আমি হচ্ছে হাতের মুঠোয় পড়ে দেখব। তো দেখো, আমরা যদি একটা উদাহরণ হিসাবে দেখি যে কবির হচ্ছে জন্ম হয়েছিল 1899 সাল, যেটা হচ্ছে বিংশ শতাব্দী। তো আর আমাদের যে মোবাইল ফোনটা, সর্বপ্রথম যে মোবাইল ফোনের আমাদের আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে 1947 সালে। তো সেই সময় ওই বিংশ শতকে কবি বলে গিয়েছেন যে আমি বিশ্বজগৎ দেখব কোনো দিন আপন হাতের মুঠোয় পড়ে। আর বর্তমানে দেখো, আমরা এই পুরা বিশ্বটাকে সত্যি সত্যি কিন্তু হাতের মুঠোয় পেয়েছি। আমরা প্রযুক্তির এই যে অভিনব যে উদ্ভাবন বা আবিষ্কারের ফলে আমরা আজকে পৃথিবীটাকে সত্যি সত্যি হাতের মুঠোয় পেয়েছি। আসলে নজরুলকে আমরা এই জন্যই বলে থাকি যে নজরুলের মানে বিদ্রোহী কবি, বা তার যে লেখার প্রত্যেকটা জায়গায় মানে একটা আলাদা উদ্দীপনা রয়েছে। যেমন দেখো, ছোটোবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম যে আমি হব সকালবেলার পাখি, তোমরা সকলেই পড়েছিলে। সেখানেও কিন্তু নজরুল বলেছিল যে লাস্টের 4 লাইন যেটা ছিল, দেখো, যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলেই উঠলে মাগো রাত পোহাবে তবে। দেখো, নজরুল সবসময় কি করে, তার কবিতার মাধ্যমে মানুষের মনকে জাগ্রত করে তোলে, যেটা আসলে সকল বা সব কবির পক্ষে সম্ভব নয়। এবার আমরা মূল ভাবটা জানবো। দেখো, কবিতার কিশোরটি কী করছে, বদ্ধ ঘরে থাকতে চাচ্ছে না। এখানে কিশোর বলতে এখানে কবি নিজেকেই তোমার নজরুল নিজেকে আসলে ওখানে কল্পনা করেছেন যে সে জগৎটাকে দেখতে চায়, কেমন করে যুগের পরিবর্তন ঘটছে, কেমন করে মানুষ দেশ থেকে আরেক অন্য দেশে ছুটে চলছে, কিসের নেশায় লাখে লাখে বীর মরণ যন্ত্রণা হাসি মুখে বরণ করে নিচ্ছে, কেমন করে মানুষ চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। কিশোর এসব রহস্য জানতে চায়। সে আর ঘরে বসে থাকবে না, সে নিজের সীমার বাঁধন কাটিয়ে বিশ্বজগৎ ঘুরে ঘুরে দেখবে, 10 দিকে ছুটে বেড়াবে, ভূগর্ভে প্রবেশ করবে, আবার মহাদেশ পাড়ি দিবে। কিশোর সমগ্র পৃথিবী হাতের মুঠোয় নিয়ে দেখতে চায়। মূলত এই কবিতাটির মূল মেসেজটা তোমাদের উদ্দেশ্যে, আসলে তোমাদেরকে বলা হয়েছে, বা আমাদের এখন তোমরা যেহেতু পড়ছো, এটা তোমাদের জন্যই, যে তোমাদেরকে মানে মনের মধ্যে মানে নজরুলের কবিতা বলতে তার মধ্যে একটা মানে তার কবিতার মধ্যে আছে একটা আলাদা শক্তি বা জোর, যেটাকে তোমরা দেখো রণসঙ্গীত বলো বা সংকল্প বলো। আসলে নজরুল সবসময় কি করে, মানুষের মানে ভিতরের শক্তিকে জাগ্রত করে তোলে। নজরুলের কবিতা গল্প আসলে সেটাই আমাদেরকে সেই মেসেজটাই দিয়ে থাকে সর্বক্ষণ সর্বদাই। এবার আমরা কবিতার মানে সব যেগুলো আমরা একটু মোটামুটি কঠিন সেই শব্দগুলোর অর্থ আমরা জানবো। আমি এখানে লিখে দিয়েছি 10টার মতো। দেখো, সংকল্প, প্রতিজ্ঞা, সংকল্প অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, বদ্ধ মানে বন্ধ, যুগান্তর মানে যুগের শেষ, দেশান্তর অন্য দেশ, বরণ সাদরে গ্রহণ, মরণ যন্ত্রণা মানে খুবই কষ্ট, দুঃসাহসী প্রচণ্ড সাহসী ব্যক্তি, যাকে দুঃসাহসী যেটা হচ্ছে প্রচণ্ড সাহসী ব্যক্তি, চন্দ্রলোক চাঁদের দেশ, অচিনপুর অচেনা জায়গা,
ফেরে মানে চিরে, ইঙ্গিত, ইশারা। তোমাদের কবিতা থেকে যুক্তবর্ণ আসে। আমি যুক্তবর্ণ বিভাজন, একটা প্রশ্ন দেওয়া থাকে যে যুক্তবর্ণ বিভাজন করে বাক্যে প্রয়োগ করো। তো দেখো আমি কয়েকটা যুক্তবর্ণ দিয়েছি। দয়ে ধ, অনেক সহজ, তোমরা এগুলো পারো। যেটাকে প্রথমে কি করতে হবে, ভাঙাতে হবে। দ যোগ ধ, নিচে একটা হর্ষ চিহ্ন দিতে হবে। আর তোমরা যে কোনো একটা বাক্য লিখতে পারো, বদ্ধ ঘরে আমি থাকবো না, বা যে কোনো একটা বাক্য তোমরা তোমাদের, তবে এই বদ্ধ শব্দটা থাকতে হবে, মানে দয়ে ধ শব্দটা অবশ্যই থাকতে হবে। তোমরা জানো এগুলোর সাথে তোমরা অনেক আগে থেকে পরিচিত। নয়েত, ন যোগ ত, এরকম তোমরা হচ্ছে বাক্য লিখবা। আমি এখানে বাক্য দিয়েছি, তোমরা একটু তোমাদের নিজের মতো করে দিতে পারো। তারপরে দেখো মূর্ধন্যর সাথে একটা রেফ আছে, মানে রনর বানানের, ঘূর্ণির মতো ঘূর্ণি বানানে আছে এই বানানটা। দেখো র যোগ মূর্ধন্য, এটা বয়স র যোগ মূর্ধন্য, যন্ত নয়ে তো, ন যোগ যন্ত ন যোগ ত যোগ র ফেলা, এই হচ্ছে মানে যন্ত্র বানানে এরকম আছে। তারপরে হচ্ছে অয়েগ, অ যোগ গ, এটা হচ্ছে মঙ্গল, জঙ্গল, এইসব বানানে থাকে। তাহলে এবার শয়েব, তাহলে এবার স যোগ ব, লয়ে প, ল যোগ প। এভাবে তোমরা প্রত্যেকটা শব্দকে, মানে সরি, প্রত্যেকটা বর্ণগুলান ভাঙায়ে তোমরা একটা করে বাক্য লিখবা। এখানে তোমাদের পরীক্ষায় অবশ্য 7টা দেওয়া থাকে, যেটার জন্য হচ্ছে 7টার মধ্যে 5টা লিখতে হয়। আর এই যুক্তবর্ণ তোমাদের কিন্তু অনেক মার্কস আছে, এখানে 10 মার্কস পাওয়া যায়। আর এখানে যেহেতু নিট অ্যান্ড ক্লিন ভাবে 10 মার্কস পাওয়া যাবে, তাই অবশ্যই তোমাদের যুক্তবর্ণটা অবশ্যই, যখনই তোমরা কোনো কবিতা বা গল্প পড়বা, যুক্তবর্ণটা অবশ্যই খেয়াল করবা। তোমাদের বোর্ড বই দেখো 8 পৃষ্ঠায় কয়েকটা প্রশ্ন আছে। কবিতা পড়ে তোমরা প্রশ্নগুলো সবাই অবশ্যই উত্তর করতে পারবা। তারপরে একটু মুখে মুখে আমরা উত্তরগুলো করি। দেখো, কবি বদ্ধ ঘরে থাকতে চায় না কেন? কারণ কবি হচ্ছে এই বিশ্ব জগৎটাকে ঘুরে ফিরে দেখতে চায়, তাই না? আর একটু বড় করে লিখো। যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝায়? লিখো। এখানে একটু বিশ্লেষণমূলক প্রশ্ন। যুগ বলতে অনেক বছরের সমষ্টিকে বোঝায়, তাই না? আর যুগান্তর বলতে বোঝায় এক যুগ থেকে অন্য যুগ, অর্থাৎ মানুষ কিভাবে বছরের পর বছর বিভিন্ন দেশ ও স্থানে ঘুরছে সেটি বোঝাতে চেয়েছে। পরের প্রশ্ন দেখো, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? দুঃসাহসী, বিজ্ঞানী এবং পর্যটকেরা চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। সবার পক্ষে তো আর চন্দ্রলোক দেখা সম্ভব নয়, তাই না? তারপরে দেখো, কিসের আশায় বীর মরণকে বরণ করছে? বীর বলতে বোঝায় যারা কোনো কিছুতে ভয় পায় না, দুঃসাহসী। তারা কি করছে? অজানাকে জানার জন্য, অজেয়কে জয় করার জন্য দুর্গম পথ এড়িয়ে যাচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে, দুর্গম পথে এগিয়ে যাচ্ছে। তারা অনেক কষ্ট সহ্য করে মানুষের কল্যাণের জন্য আবিষ্কার করে নানা বিষয়, মূল ভাব বা অজানা রহস্য জানার আশায় বীর বরণ মানে করছে, মরণকে বরণ করে নিচ্ছে। তোমরা ডিসকভার চ্যানেলে দেখতে পাবে, মানে দেখো যে সেখানে আসলে মানুষ যখন ভিডিও ধারণ করে কত আসলে কষ্ট করে কাজটা করে। এরকম হাজারো মানে উদাহরণ আছে, আমি জাস্ট একটার কথা বললাম। কবি হাতের মুঠোয় পড়ে কি এবং কেন দেখতে চায়? আমি বলেছিলাম যে কবি হাতের মুঠোয় এই জগৎটা দেখতে চায়, বা জগতের যে অজানা বিষয়, যে রহস্য, সেটা দেখতে চায়। আর কেন দেখতে চায়? কারণ কবির হচ্ছে এই যে অজানাকে জানার জন্য তার মনের মধ্যে একটা অদম্য যে আগ্রহ, এটাই কবি এখানে বলেছেন। শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ দিয়েছি। কবিতা থেকে তোমাদের কি হয়, ওই 10 নম্বরের একটা আইটেম থাকে, আবার সিন আকারেও আসে কবিতা। তো সিনটা তোমরা তো পারোই, 10 নম্বর আইটেমটাও তোমরা জানো। আমি তারপরেও তোমাদের বাসায় একটু কাজের, যাতে তোমরা একটু কাজ করো, এর জন্য আমি এটা দিয়েছি। দেখো,
কবিতার কয়েকটা লাইন কি আছে, এখান থেকেই কবিতাটির লাইন পড়ে কি করতে হবে, এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, তাই না? তবে এখানে যে কবিতার যে কয়েকটা লাইন দেওয়া থাকবে সেই কয়েকটা পড়েই কিন্তু এটার উত্তর দিতে হয়। তো দেখো, হাওয়ায় চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। এই প্রশ্নগুলোর উত্তর দেখো, কতে আছে চন্দ্রলোকে অচিনপুরে বলা হয়েছে কেন, দুটি বাক্যে লেখো। চন্দ্রলোককে অচিনপুর বলা হয়েছে কেন, দুটি বাক্যে লেখো। এর জন্য তোমাদের থাকে 2 মার্কস। কবিতা অংশের মূল বক্তব্য বা যে মূল ভাবটা, এই কবিতায় এই যে 1 2 3 4 5 6 7 8 এই কয়েকটা লাইনের মূল ভাব বা মূল বক্তব্য, এটা তোমাদের দিতে হবে। এর জন্য তোমরা বাবা 5 মার্কস। আর কবি বিশ্ব জগৎ দেখতে চায় কেন, এটার জন্য পাবা 3 মার্ক। এটা এইটুকুই তোমাদের বাড়ির কাজ। আর কয়েকটা যে প্রশ্নগুলো আমি পড়ালাম, আর কবিতাটা তোমরা বারবার পড়বা এবং শব্দের অর্থ অর্থাৎ যেটুকু পড়ালাম তোমরা সম্পূর্ণটাই আবার একবার মানে পুনরায় পড়ার চেষ্টা করবা। এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।